প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতে আমি তোমাদের জানাই ফুলের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। আমি এখন প্রথমে আমার পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরব। আমি সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমাদের আজকে পাঠ পরিচিতি হলো, আমরা পড়াবো আজকে অর্থনীতি দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ এবং দ্বাদশ। ওই ক্লাসের জন্য আজকে ক্লাসটি খুবই প্রয়োজন। অধ্যায় নবম, সরকারি অর্থ ব্যবস্থা। এই অধ্যায় থেকে আমি আরো কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি, তোমরা দেখেছ। যদি আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের পাঠ শিরোনাম হলো সরকারি অর্থ ব্যবস্থা। ইংলিশে যেটাকে বলা হয় পাবলিক ফিনান্স। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের শিখন ফল, অর্থাৎ আজকের এই ক্লাস শেষে তোমরা যা কিছু জানতে পারবে তা হলো কর ও ফি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, কর ও ফি এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, করের প্রকারভেদ তোমরা ব্যাখ্যা করতে পারবে, করের আপাত ভার ও চূড়ান্ত ভার সম্পর্কে জানতে পারবে এবং সর্বশেষ প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে যে পার্থক্য রয়েছে তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তোমরা শিখন ফল দেখে অনেকটা আন্দাজ করতে পারছো যে আজকে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সবার প্রতি অনুরোধ, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা লিখে রাখো। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর, ট্যাক্স। সরকারের নিকট থেকে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা প্রত্যাশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। অধ্যাপক টেইলর বলেন, কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনগণ সরকারকে যে অর্থ দেয় তাই কর। এছাড়া অধ্যাপক জন এফ ডিউ এর মতে, রাষ্ট্রের বিভিন্ন কাজ সম্পাদনের জন্য অর্থ সংস্থান করার সর্বাধিক প্রচলিত ব্যবস্থা হচ্ছে কর স্থাপন। এছাড়া অর্থনীতিবিদ সেলিগম্যানের মতে, কর হচ্ছে বিশেষ কোনো সুবিধা প্রদান ব্যতীত জনগণের সাধারণ স্বার্থের ব্যয় নির্বাহের জন্য কোনো ব্যক্তি কর্তৃক সরকারকে প্রদেয় বাধ্যতামূলক অর্থ। আশা করি তোমরা কর কি সে বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ফি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সরকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বা সুযোগ প্রদানের বিনিময়ে যে অর্থ আদায় করা হয় তাকে ফি বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন কর ও ফি এর মধ্যে যে বিদ্যমান পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি কর ও ফি এর মধ্যে পার্থক্যগুলো সাজিয়েছি যে সংজ্ঞাগত পার্থক্য, ধরনগত পার্থক্য, সেবা সম্পর্কগত পার্থক্য, আইনগত পার্থক্য, উদাহরণগত পার্থক্য। এখন এগুলো বর্ণনা যদি আমি দিতে যাই, যে সংজ্ঞাগত পার্থক্য, যে সরকারের নিকট থেকে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা প্রত্যাশা না করে জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। অপরদিকে কোনো ধরনের সরকার যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। অর্থাৎ করের সংজ্ঞা থেকে বোঝা যায়, করদাতা করের বিপরীতে কোনো দাবি করতে পারে না, কিন্তু ফি এর বিপরীতে
দাবি আদায় দাবি দাবি করতে পারে, সুযোগ সুবিধা দাবি করতে পারে। যদি ধরনগত পার্থক্য বলি, যে করটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু ফিটা বাধ্যতামূলক নয়। যিনি রাষ্ট্রীয় বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা ভোগ করবেন তিনি ফি প্রদান করবেন। সেবা সম্পর্কগত পার্থক্য যদি বলি, যে করের বিপরীতে সেবা প্রদান করা হলেও তা সমানুপাতিক নয়। অপরদিকে ফি এর বিপরীতে সেবা আনুপাতিক প্রকৃতির। আইনগত পার্থক্য যদি আমি বলি, করের আইনগত বৈধতা রয়েছে কিন্তু ফি এর কোনো আইনগত বৈধতা নেই। আমরা উদাহরণ যদি বলি, যে আয়কর, সম্পদ কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ইত্যাদি হলো করের উদাহরণ। অপরদিকে রেজিস্ট্রেশন ফি, আদালতের ফি, আমদানি লাইসেন্স ফি, কলেজে ভর্তি ফি, মাসিক ফি, হাসপাতালের কেবিন ফি ইত্যাদি এগুলো হচ্ছে ফি এর উদাহরণ। শিক্ষার্থীরা, আমি এখন করের প্রকারভেদ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। কর হারের উপর নির্ভর করে কর তিন প্রকার, যথা প্রগতিশীল কর, অধোগতিশীল কর, সমানুপাতিক কর। প্রগতিশীল কর হলো আয় যত বেশি কর হারও তত বেশি হবে। বিত্তশালীদের উপর অধিক কর, গরিবের উপর কম কর এক্ষেত্রে প্রযোজ্য হয়। অধোগতিশীল কর, আয় বেশি হলে কর হার তুলনামূলকভাবে কম হবে। সমানুপাতিক কর, আয় কম বেশি যাই হোক করের হার সবসময় সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কর হারের উপর নির্ভর করে কর যে তিন প্রকার তা তোমরা এখন বুঝতে পেরেছ, এবং এ থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা তা উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, কর ভার বহনের উপর ভিত্তি করে কর আবার দুই প্রকার, যথা প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হলো যে ব্যক্তির উপর কর ধার্য করা হয়, যদি করের বোঝা তাকে বহন করতে হয় সেরূপ করকেই প্রত্যক্ষ কর বলে। অপরদিকে কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে যদি সে করের আংশিক বা সম্পূর্ণ বোঝা অন্যের ঘাড়ে অপসারণ করতে পারে তাহলে সে করকে পরোক্ষ কর বলে। প্রত্যক্ষ কর অপসারণ করা সম্ভব হয় না, অপরদিকে পরোক্ষ কর আংশিক বা সম্পূর্ণ অংশ অপসারণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করের আপাতভার নিয়ে আলোচনা করব। করের প্রথম আঘাতকে করঘাত বা করের আপাতভার বলে, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর সরকার কর ধার্য করলে তিনি নিজেই যদি করের এই প্রাথমিক ভার বহন করেন তবে তাকে করের আপাতভার বা করঘাত বলে। তারপর আসি করের চূড়ান্ত ভার বা করপাত। করের চূড়ান্ত আঘাত বহন করাকে করপাত বলে, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করলে করের প্রাথমিক ভার তিনি বহন করলেও চূড়ান্তভাবে বহন নাও করতে পারে। দ্রব্যের দাম বৃদ্ধি বা কর সঞ্চালনের মাধ্যমে তা অন্যের উপর চাপিয়ে দিতে পারেন। এভাবে করের চূড়ান্ত আর্থিক ভার যার উপর পড়ে তাকে শেষ পর্যন্ত করভার বহন করতে হয়। করের এই চূড়ান্ত আর্থিক ভার বহন করাকে করপাত বলে। আশা করি শিক্ষার্থীরা তোমরা করের আপাতভার এবং চূড়ান্ত ভার সম্পর্কে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা এখন প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ করে যদি আমি সংজ্ঞাগত পার্থক্য বলি, যে ব্যক্তির উপর কর ধার্য করা হয় যদি করের বোঝা তাকে বহন করতে হয় সেরূপ করকে প্রত্যক্ষ কর বলে। অপরদিকে কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে যদি সে করের আংশিক বা সম্পূর্ণ বোঝা অন্যের ঘাড়ে অপসারণ করতে পারে তাহলে সে করকে পরোক্ষ কর বলে। তারপর যদি আমরা কর অপসারণগত পার্থক্য বলি, প্রত্যক্ষ কর অপসারণ করা সম্ভব হয় না, অপরদিকে পরোক্ষ কর আংশিক বা সম্পূর্ণ অপসারণ করা যায়। তারপর করঘাত ও করপাতগত পার্থক্য যদি বলি, প্রত্যক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে, অপরদিকে পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে। তারপর আমরা যদি নিশ্চয়তাগত পার্থক্য বলি, যে প্রত্যক্ষ কর নির্দিষ্ট ও নিশ্চিত কর, অপরদিকে পরোক্ষ কর নিশ্চিত কর নয়। তারপর ত্যাগ স্বীকারগত পার্থক্য যদি বলি, প্রত্যক্ষ কর করদাতা নিজেই পরিমাণ নির্ণয় করে দিতে হয়, তাই এক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয়। অপরদিকে পরোক্ষ কর যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে করদাতার অজান্তে পরিশোধ হয় তাই এখানে ত্যাগ স্বীকার বোঝা যায় না। তারপর যদি বলি আমরা নাগরিক চেতনা, প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধি করে,
অপরদিকে পরোক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধি করে না। তারপর হচ্ছে পরিশোধগত পার্থক্য যদি আমি বলি যে প্রত্যক্ষ কর পরিশোধ কষ্টসাধ্য, কেননা নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করতে হয়। অপরদিকে পরোক্ষ কর দ্রব্য সামগ্রী ক্রয় বা ব্যবহার করলে পরিশোধ করা হয় বলে এই কর আদায় সুবিধাজনক। তারপর যদি বলি অপ্রিয়তা, প্রত্যক্ষ কর অপ্রিয়, অপরদিকে পরোক্ষ কর প্রিয়। করের ভিত্তিগত পার্থক্য যদি বলি, শুধু ধনীদেরকে প্রত্যক্ষ করে আওতায় আনা হয় বলে এর ভিত্তি ব্যাপক নয়। অপরদিকে ধনী গরিব নির্বিশেষে সবাইকে পরোক্ষ করে আওতাভুক্ত করা হয় বলে এর ভিত্তি ব্যাপক। তারপর দামের উপর প্রভাব, প্রত্যক্ষ কর দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, অপরদিকে পরোক্ষ কর দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। বরাবরের মতো আমি আজকে একটি বাড়ি কাজ তোমাদের দেব। আমার আজকে বাড়ি কাজটি হলো কর ও ফি এর মধ্যে পার্থক্য লেখো। যদি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে বাড়ির কাজটি করা তোমাদের জন্য খুবই ইজি বা সহজ। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বাড়ির কাজটি অনেক যত্ন সহকারে করে রাখবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়।